জি প্রায় শেষ হয়ে গেছে, তুমি কি বাজার থেকে কিছু নিয়ে আসবে? আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললাম, অবশ্যই মাসি। কি কি আনতে হবে বলুন? তিনি বললেন, কিছু আলু, টমেটো আর ঢেঁড়স নিয়ে এসো। আর হ্যাঁ, ধনিয়া আর কাঁচা মরিচ আনতে ভুলবে না, না হলে তরকারির স্বাদ ভালো হবে না। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমি হাসতে হাসতে বললাম, মাসি, আপনার রান্নার স্বাদ এমনিতেই দুর্দান্ত। ধনিয়া মরিচ না দিলেও চলবে। তিনি মুচকি হেসে বললেন, বুদ্ধি ঝাড়ার দরকার নেই, জলদি যাও, আর সাবধানে থেকো, বাইরে অন্ধকার হয়ে আসছে। আমি টাকা নিয়ে সাইকেল বের করলাম আর বাজারের দিকে রওনা হলাম। বাজার থেকে সবজি কিনে যখন ফিরে এলাম, দেখি মাসি দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তার মুখে হালকা উদ্বেগের ছাপ। আমি সাইকেল রেখে বললাম, মাসি দেখুন, সবকিছু নিয়ে এসেছি, আলু, টমেটো, ঢেঁড়স আর এই নিন ধনিয়া আর কাঁচা মরিচও। তিনি হাসিমুখে ব্যাগটি নিলেন। ভালো করেছ বাবা, কিন্তু তোমার ফিরতে দেরি হলো কেন? আমি মজা করে বললাম, না মাসি, বাজারে একটু ভিড় ছিল, তাই একটু দেরি হয়ে গেল। মাসি ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি একটু ল্যাংচিয়ে হাঁটছেন। আমি তাড়াতাড়ি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মাসি, কি হয়েছে? পায়ে আবার ব্যথা করছে? তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ রে বাবা, মনে হয় সামান্য ফোলা আছে, কিন্তু কিছু না, একটু হাঁটলেই ঠিক হয়ে যাবে। আমি চিন্তিত হয়ে বললাম, না মাসি, আপনাকে বিশ্রাম নেওয়া দরকার। বসুন, আমি গরম পানি আর তেল নিয়ে আসছি, আপনার পা মালিশ করে দেব। তিনি মাথা নাড়লেন, না, দরকার নেই, সামান্য ব্যথা, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর তিনি ধীরে বললেন, এইমাত্র তোমার বাবার ফোন এসেছিল, তারা কাল সকালে ফিরবে। আমি অবাক হয়ে বললাম, মানে আজ রাতে শুধু আমরা দুজনই বাড়িতে? মাসি মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু এতে চিন্তার কিছু নেই, তুমি তো আছো। আমি হাসতে হাসতে বললাম, তাহলে আজ রাতের রান্না আমিই করব। মাসি, আপনি তো ক্লান্ত, একটু বিশ্রাম নিন। মাসি হেসে বললেন, তুই রান্না করতে পারিস কবে থেকে? আমি মজা করে বললাম, যেদিন থেকে আপনাকে গুরু হিসেবে পেয়েছি। দেখবেন, আজ আপনাকে কোনো কাজই করতে দেব না। তিনি স্নেহভরে আমার মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, কিন্তু আমি তোকে একা কিচেনের সব কিছু এলোমেলো করতে দেব না। আমি পাশে বসে দেখব। আমি হেসে বললাম, ঠিক আছে, শুধু দেখবেন, কোনো কাজ করবেন না। তারপর আমি চুলা জ্বালিয়ে প্রথমে 1 কাপ গরম চা বানালাম। মাসির যেন একটু সতেজ অনুভূতি হয়, তাই আমি প্রথমে 1 কাপ চা বানিয়ে দিলাম। এরপর মাসি যেমনটি বলেছিলেন সেই পদ্ধতিতেই আলু আর ঢেঁড়সের তরকারি রান্না শুরু করলাম। মাসি পাশে বসে মাঝে মধ্যে হেসে হেসে বলছিলেন, বাবা, মশলাগুলো সাবধানে দিও, বেশি হয়ে গেলে তরকারি ঝাল হয়ে যাবে। আমি মজা করে বললাম, মাসি, আজ এমন মজার রান্না হবে যে আপনি আঙুল চাটতে বাধ্য হবেন। মাসি হেসে ফেললেন। কিছুক্ষণ পর রান্না শেষ হলে পুরো ঘর ভরে গেল তাজা মশলার মনমুগ্ধকর গন্ধে। মাসি তখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আমি ডাক দিলাম, মাসি, খাবার তৈরি, এবার তাড়াতাড়ি এসে খেয়ে নিন। তিনি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন, মুখে হালকা হাসি। তবে হাঁটার সময় তার পায়ে এখনো সামান্য ব্যথার ছাপ ছিল। দেখে আমি বললাম, মাসি, আপনি আর কষ্ট করবেন না, এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ তো বেশ আদর দেখাচ্ছিস। সত্যি বলতে তোর সাহায্যে আজকের ক্লান্তিটা অনেকটাই কমে গেছে। আমি হাসতে হাসতে বললাম, মাসি, এখন শুধু খেয়ে বলবেন খাবার কেমন হয়েছে। আমি দ্রুত 2টো প্লেট সাজালাম, গরম গরম রুটি, সুস্বাদু ঢেঁড়স আলুর তরকারি, আর সাথে ঠান্ডা দই। মাসির প্লেট আগে পরিবেশন করে তারপর নিজেরটা নিয়ে তার সামনে বসলাম। মাসি প্রথম গ্রাস মুখে দিলেন, তারপর মৃদু মাথা নেড়ে বললেন। আমি অধীর হয়ে জিজ্ঞাসা করলাম, কেমন হয়েছে মাসি? সত্যি করে বলবেন। তিনি হেসে বললেন, সত্যি বলি, এই খাবারে শুধু স্বাদ নয়, ভালোবাসার ছোঁয়াও আছে। মাসি একটু চিন্তিত মুখে খাচ্ছিলেন, হয়তো ভাবছিলেন খাবার কেমন হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরই তিনি বললেন, বাবা, তোর হাতের রান্না তো আশার থেকেও ভালো হয়েছে। মশলাগুলো ঠিকঠাক পড়েছে, আর সবজিটাও ভালোভাবে রান্না হয়েছে। আমি আনন্দে বললাম, তাহলে কি এবার থেকে রোজ আমাকে রান্না করতে হবে? মাসি হেসে বললেন, না রে, রোজ না, কিন্তু ধীরে ধীরে শেখা উচিত, দরকার হলে কাজে লাগবে। আমরা দুজন হেসে হেসে খেতে লাগলাম। মাঝে মধ্যে মাসি পরামর্শ দিচ্ছিলেন, রুটি বানানোর আরেকটু প্র্যাকটিস করতে হবে। আর হ্যাঁ, পরের বার তরকারিতে একটু কম তেল দিস। খেতে খেতে আমি জিজ্ঞাসা করলাম, মাসি, আপনার পায়ে এখনো ব্যথা আছে? তিনি হালকা শ্বাস নিয়ে বললেন, একটু আছে,
তবে আগের থেকে অনেকটা ভালো লাগছে। আমি গম্ভীর হয়ে বললাম, তাহলে কাল সকালে ডাক্তার দেখিয়ে আসা দরকার। আমি আপনাকে নিয়ে যাব। মাসি স্নেহভরে আমার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই তো অনেক বুঝদার হয়ে গেছিস। খাওয়া শেষ হলে আমি বললাম, আজ আপনি একদম উঠবেন না। আমি সব গুছিয়ে ফেলব। তিনি আপত্তি করলেন, কিন্তু আমি জোর দিয়ে বললাম, না মাসি, আজকের দিনটা শুধু আপনার বিশ্রামের জন্য। মাসি মুচকি হেসে রাজি হলেন। আমি তাড়াতাড়ি বাসন ধুয়ে ফেললাম। সেদিন আমি উপলব্ধি করলাম, যখন আমরা পরিবারের বড়দের সাহায্য করি, তখন শুধু তাদেরই ভালো লাগে না, আমাদের মনেও এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। রাতের সব কাজ শেষ করে আমি ও মাসি একসঙ্গে ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করলাম। গ্রামে রাত হলেই চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, মাঝে মাঝে দূর থেকে কোনো বন্য প্রাণীর ডাকও শোনা যেত। আমি মাসিকে বললাম, সবকিছু ঠিক আছে, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। মাসি হালকা হেসে মাথা নেড়ে বললেন, ঠিক আছে বাবা, তুইও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, সকাল সকাল উঠতে হবে। আমরা দুজন নিজেদের ঘরে চলে গেলাম। আমি এতটা ক্লান্ত ছিলাম যে শোবার সঙ্গে সঙ্গেই চোখ বুজে এলো, কিন্তু ঠিকমতো ঘুম এলো না। বাইরে হালকা বাতাস বইছিল, আর পুরনো কাঠের দরজাগুলোর হালকা কর্মর শব্দ শোনা যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা পর, যখন আমি অল্প ঝিমিয়ে পড়েছি, তখনই দরজায় আস্তে আস্তে টোকা পড়ল। আমি পাশ ফিরে শুলাম, ভাবলাম হয়তো কল্পনা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার সেই শব্দ শুনতে পেলাম। এবার আমি পুরো সতর্ক হয়ে গেলাম। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমি ধীরে ধীরে বললাম, কে? বাইরে থেকে নরম কণ্ঠ ভেসে এলো, বাবা, আমি মাসি। আমি সঙ্গে সঙ্গে উঠে দরজা খুললাম। মাসি দরজার সামনে দাঁড়িয়েছিলেন, তার চোখে একটা হালকা আতঙ্কের ছাপ ছিল। আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, মাসি, কি হয়েছে? আপনি ঠিক তো আছেন? তিনি আস্তে আস্তে ঘরে ঢুকে বললেন, বাবা, জানি না কেন, কিন্তু আজ কিছু অদ্ভুত লাগছে। এই বাড়িতে আগে কখনো এমন অনুভূতি হয়নি। মাসি হয়তো বুঝতে পারছিলেন না, কিন্তু আজ একা ঘুমাতে তার একটু অস্বস্তি লাগছিল। বাইরে থেকে হালকা হাওয়ার সঙ্গে কিছু অদ্ভুত শব্দ আসছিল, যা তাকে আরও অস্থির করে তুলছিল। আমি শান্তভাবে বললাম, মাসি, হতে পারে আপনি ক্লান্ত আর ব্যথার জন্য এমন অনুভব করছেন। কিছু চিন্তা করবেন না। চাইলে আমি আপনাকে একটু পানি এনে দিই। তিনি মাথা নেড়ে বললেন, না, পানি লাগবে না। শুধু তোর ঘরে একটু বসি, তারপর চলে যাব। মাসি পাশে রাখা চেয়ারে বসলেন, আর আমি তাকে আশ্বস্ত করলাম, আপনি একদম চিন্তা করবেন না। আমি সব দরজা জানালা ভালো করে লাগিয়ে দিয়েছি। কিছুই হবে না। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, জানি বাবা, কিন্তু আজ কেন যেন মনটা অস্থির লাগছে। আমি হেসে বললাম, তাহলে আপনি এখানেই থেকে যান, আমি নিচে বিছানা করে নিই, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন। মাসি একটু দ্বিধাগ্রস্ত হলেন, না রে, আমি আমার ঘরেই ফিরে যাব। আমি মৃদু হেসে বললাম, মাসি, যখন আমি ছোট ছিলাম আর ভয় পেতাম, তখন তো আপনি আমার পাশে বসে আমাকে ঘুম পাড়াতেন। আজ যদি আপনার ভয় লাগছে, তাহলে আমি আছি। এতে লজ্জার কি আছে? আমার কথা শুনে তিনি স্বস্তির শ্বাস ফেললেন এবং বললেন, ঠিক আছে বাবা, তাহলে আমি এখানেই বিশ্রাম নিই। সকাল তো এমনিতেই কাছেই। আমি নিচে একটা গদি বিছিয়ে নিলাম, আর মাসি বিছানায় শুয়ে পড়লেন। এবার তার মুখে আর সেই অস্থিরতার ছাপ ছিল না, বরং একরকম স্বস্তি দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি মৃদু স্বরে বললেন, বাবা, তোর অসংখ্য ধন্যবাদ। যদি তুই না থাকতি, তাহলে আজকের রাতটা আমার জন্য খুব কঠিন হয়ে যেত। আমি হেসে বললাম, মাসি, ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি তো সবসময় আমার যত্ন নিয়েছেন। তাহলে আমি কি আপনার যত্ন নিতে পারি না? মাসি হালকা হেসে বললেন, সত্যি, তুই অনেক বড় হয়ে গেছিস। রাত ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম মাসি গভীর ঘুমে ডুবে গেছেন। তার নিঃশ্বাসের স্বাভাবিক ছন্দে বোঝা যাচ্ছিল যে ভয় কাটিয়ে তিনি শান্তিতে ঘুমোচ্ছেন। আমি চোখ বন্ধ করলাম। আর রাতের নিস্তব্ধতার মধ্যে আমিও ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। আমরা দুজনই আমাদের বিছানায় ছিলাম। ঘরের ভেতর হালকা ঠান্ডা বাতাস ঢুকছিল জানালা দিয়ে, পুরো পরিবেশ এক অদ্ভুত নীরবতায় ভরেছিল। কিছুক্ষণ পর হঠাৎ আমার কানে এলো মৃদু কণ্ঠে, কেউ আমাকে ডাকছে, ঈশান। ঈশান বাবা, একটু উঠত। আমি চোখ মেলে দেখলাম মাসি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আধো ঘুমের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো মাসি? তিনি একটু অস্বস্তি নিয়ে বললেন, বাবা, বাথরুম যেতে হবে, কিন্তু একা যেতে ভয় লাগছে। বাইরে খুব নীরবতা, মনটা কেমন যেন করছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বললাম, কোনো চিন্তা নেই মাসি, আমি আপনাকে নিয়ে যাব। টর্চ হাতে নিয়ে আমি মাসির সঙ্গে বেরিয়ে এলাম। আমাদের গ্রামের বাড়িটা ছিল একটু পুরনো, আর বাথরুম ছিল উঠানের একেবারে শেষ প্রান্তে।
রাতের এই নিস্তব্ধতায় প্রতিটা শব্দ যেন দ্বিগুণ স্পষ্ট শোনাচ্ছিল, পাতার মৃদু সরসর, দূরে কোনো প্রাণীর অস্পষ্ট শব্দ। আর আমাদের ধীর পদক্ষেপ। বাথরুমের দরজার কাছে পৌঁছে আমি টর্চের আলো ফেললাম এবং বললাম, মাসি, আপনি ভেতরে যান, আমি এখানেই দাঁড়িয়ে আছি। মাসি হালকা হেসে বললেন, ঠিক আছে বাবা, তুই কিন্তু এখানেই থাকিস। মাসি ভেতরে ঢুকে গেলেন, আর আমি দরজার সামনে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু হঠাৎ দূর থেকে ভেসে এলো এক আতঙ্কিত চিৎকার, আরে কেউ আছো? আমার পুরো শরীর শিউরে উঠল। মনে হলো কেউ সাহায্যের জন্য ডাকছে। আমাদের গ্রামে রাতের বেলায় এমন শব্দ সচরাচর শোনা যায় না, তাই ব্যাপারটা বেশ অস্বাভাবিক মনে হলো। আমি সঙ্গে সঙ্গে মাসিকে ডাকলাম, মাসি, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। ভেতর থেকে মাসির উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো, কি হলো ঈশান? আমি চারপাশে টর্চ ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম। কেউ নেই মাসি, কিন্তু কারও চিৎকার শোনা গেল, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। চারপাশের পরিবেশ হঠাৎ করেই থমথমে হয়ে উঠল। মাসির মুখেও উদ্বেগের ছাপ পড়ে গেল। মাসি দ্রুত বাইরে এলেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, এটা কি হচ্ছে? এত রাতে কে চিৎকার করতে পারে? আমি সতর্ক চোখে চারপাশ দেখলাম এবং বললাম, মাসি, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। আমাদের দেখে আসা উচিত, কিন্তু একা যাওয়া নিরাপদ হবে না। মাসি মাথা নাড়লেন, হ্যাঁ বাবা, কিন্তু খুব সাবধান থাকতে হবে। আমরা তখন উঠানের এক কোণে দাঁড়িয়েছিলাম। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছিল, কিন্তু সেই কাতরানো গলার স্বর আরও পরিষ্কার হতে লাগল, কেউ আছো? দয়া করে সাহায্য করুন। শব্দটা বাড়ির প্রধান ফটকের দিক থেকে আসছিল। মনে হচ্ছিল কেউ সত্যিই বিপদে পড়েছে। কিন্তু একই সঙ্গে এত রাতে কেউ এভাবে সাহায্য চাইছে, ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ঠেকছিল। মাসি নিচু গলায় বললেন, বাবা, দরজা খোলার আগে ভালো করে দেখে নিস, যদি কোনো বিপদ থাকে। আমি টর্চের আলো ফটকের দিকে ফেলে ধীরে ধীরে এগিয়ে গেলাম। সেই কষ্টে ভরা কণ্ঠস্বর স্পষ্ট হচ্ছিল, কোনো একজন পুরুষের কাতরানো গলা। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে আছেন? এত রাতে চিৎকার করছেন কেন? বাইরে থেকে এক দুর্বল, কষ্টে ভরা কণ্ঠ এলো, ভাই, দয়া করে সাহায্য করুন। আমি খুব বাজেভাবে আঘাত পেয়েছি। এখন মাসিও দরজার কাছে এসে দাঁড়ালেন। আমি ধীরে ধীরে দরজার ছিটকিনি খুললাম এবং সামান্য ফাঁক করে বাইরে তাকালাম। টর্চের আলো যখন বাইরে পড়ল, তখন আমরা যা দেখলাম তা আমাদের অবাক করে দিল। একজন মধ্যবয়স্ক লোক মাটিতে বসে কাতরাচ্ছিলেন। তার মুখ ঘামে ভেজা, আর এক পায়ে আঘাত। তিনি ব্যথায় ছটফট করছিলেন। লোকটি কাতর কণ্ঠে বললেন, ভাই, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমার পা ভীষণভাবে আঘাত পেয়েছে। রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু অন্ধকারে একটা গর্তে পা পড়ে গেল। এখন আর হাঁটতে পারছি না। মাসি উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকালেন, বাবা, এত রাতে এক অজানা মানুষকে ভেতরে আনা ঠিক হবে তো? আমি নিজেও দোটানায় পড়ে গেলাম। রাতে গ্রামের বাড়িতে একজন অপরিচিত ব্যক্তিকে ভেতরে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আমি লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি কোথা থেকে এসেছেন? লোকটি কষ্টে শ্বাস নিতে নিতে বললেন, আমি পাশের গ্রাম থেকে এসেছি। এখানে আমার আত্মীয়ের বাড়ি আছে, কিন্তু পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটল। লোকটির অসহায় চেহারা দেখে আমাদের মনে মায়া জাগল। মাসি আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, মানুষ হিসেবে আমাদের ওর সাহায্য করা উচিত, তবে আমাদের সতর্কও থাকতে হবে। আমি মাথা নাড়লাম, ঠিক বলছো মাসি, তবে দরজা পুরোটা খোলার আগে চারপাশ দেখে নেওয়া দরকার। টর্চের আলো চারদিকে ফেললাম, কিন্তু অন্ধকারে কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ল না। নিশ্চিত হয়ে দরজা খুলে লোকটিকে ধীরে ধীরে ভেতরে নিয়ে এলাম। তিনি অত্যন্ত দুর্বল লাগছিলেন। মাসি তৎক্ষণাৎ ভেতরে গিয়ে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নিয়ে এলেন। আমি তার ক্ষতবিক্ষত পা পরীক্ষা করলাম। গভীর ক্ষত থেকে গড়িয়ে পড়ছিল। আমি শান্ত কণ্ঠে বললাম, একটু ব্যথা লাগবে, কিন্তু ধৈর্য ধরুন। লোকটি কাতর কণ্ঠে বললেন, বাবা, যা করার তাড়াতাড়ি করো। আর সহ্য হচ্ছে না। মাসি তুলো আর অ্যান্টিসেপটিক দিলেন। আমি যত্ন করে ক্ষত পরিষ্কার করতে লাগলাম। ওষুধ লাগাতেই লোকটি কেঁপে উঠলেন, মুখ বেঁকিয়ে বললেন, ভয়ানক জ্বালাপোড়া করছে। মাসি শান্ত স্বরে বললেন, এতে ক্ষত দ্রুত সেরে উঠবে, একটু সহ্য করো বাবা। তারপর আমি ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলাম। কিছুক্ষণের মধ্যে তিনি কিছুটা স্বস্তি পেলেন। মাসি বললেন, এখন বিশ্রাম নিন। ক্ষত গভীর, সারার সময় লাগবে। রাতটা বিশ্রামে কাটান, সকালে আপনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। লোকটি কৃতজ্ঞ চোখে আমাদের দিকে তাকিয়ে হাত জোড় করলেন, তোমাদের বড় উপকার হলো।
না জানি আজ কি হতো যদি তোমরা পাশে না থাকতে। আমরা তাকে বারান্দার একটি খাটিয়ায় শুয়ে দিলাম। শীত পড়ছিল, তাই মাসি পুরনো একটা কাঁথা এনে দিলেন। মাসি বললেন, যদি কিছু লাগে আমাদের ডাকবেন, আমরা পাশের ঘরেই আছি। লোকটি মাথা নাড়লেন, তারপর ধীরে ধীরে চোখ বুজলেন। আমি আর মাসি আমাদের কক্ষে ফিরে এলাম। যদিও লোকটিকে সাহায্য করতে পেরে স্বস্তি লাগছিল, কিন্তু মনে অজানা এক অস্বস্তিও কাজ করছিল। অচেনা কারো উপর পুরোপুরি বিশ্বাস করা সহজ নয়, তবু মানবতার খাতিরে আমরা সাহায্য করেছিলাম। অদ্ভুত ঘটনা, সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল। আমি ধীরে ধীরে উঠে মুখ ধুতে বাইরে গেলাম। মাসি তখনও ঘুমাচ্ছিলেন। আমি ভাবলাম, আগে লোকটির খোঁজ নিই, তারপর মাসিকে ডাকব। আমি বারান্দার দিকে পা বাড়ালাম, কিন্তু সেখানে গিয়ে আমি থমকে গেলাম। খাটিয়া খালি, লোকটি সেখানে ছিল না। আমি চারপাশে তাকালাম। কাঁথাটা পাশে পড়েছিল, কিন্তু লোকটি কোথাও নেই। আমি ভাবলাম, হয়তো বাইরে কোথাও গেছেন। কিন্তু দরজার কপাট হালকা খোলা দেখে মনে সন্দেহ জাগল। আমি একটু জোরে ডাক দিলাম, মেশো। কোথায় গেলেন? কোথাও থেকে কোনো উত্তর এলো না। এবার আমি সত্যিই চিন্তিত হয়ে পড়লাম। উঠোনের দিকে তাকালাম, আশেপাশে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে দেখা গেল না। ঠিক তখনই মাসির ঘর থেকে একটি তীব্র চিৎকার ভেসে এলো। আমি আঁতকে উঠলাম। মাসির দিকে ছুটে গেলাম। আমি মাসির ঘরে দৌড়ে গেলাম। মাসি থমকে দাঁড়িয়েছিলেন, তার চোখ বিস্ফারিত, হাত কাঁপছিল। আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, মাসি, কি হয়েছে? মাসি কাঁপা কণ্ঠে একটা দিক ইশারা করলেন, ঈশান, দেখো। সিন্দুকের তালা ভাঙা। আমি দ্রুত সেদিকে তাকালাম। সত্যিই তালা ভেঙে মেঝেতে পড়েছিল, আর সিন্দুকের ঢাকনা আধা খোলা। আমি আতঙ্কিত হয়ে সামনে গিয়ে ভেতরে তাকালাম। টাকা আর গহনার থলেটা উধাও। আমার মুখ শুকিয়ে গেল। মাসি মাথায় হাত দিয়ে হতবাক কণ্ঠে বললেন, হায় ঈশ্বর, আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। এখন সব পরিষ্কার হয়ে গেল। ওই লোক কোনো অসহায় মানুষ ছিল না, সে একজন চোর। আমি ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বললাম, মাসি, আমরা মারাত্মক ভুল করেছি। আমরা না জেনে একজন অপরিচিতকে বাড়িতে জায়গা দিয়েছি, আর সে আমাদের বিশ্বাস ভেঙে দিল। মাসির চোখে আতঙ্ক আর অনুশোচনার ছাপ ফুটে উঠল। এখন কি করব বাবা? কত টাকা আর গহনা ছিল সিন্দুকে? আমি দ্রুত বললাম, আমাদের তাড়াতাড়ি মেশোকে ফোন করা দরকার, আর গ্রামবাসীদের ডাকা উচিত। যদি সে বেশি দূরে না গিয়ে থাকে, তাহলে এখনও ধরা পড়তে পারে। আমরা তখনই কথা বলছি, এমন সময় বাইরে হঠাৎ পুলিশের সাইরেন বাজল। আমি আর মাসি একে অপরের দিকে তাকালাম। মাসি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ঈশান, পুলিশ এখানে কেন? আমি বললাম, মাসি, নিশ্চয়ই কিছু বড় ঘটনা ঘটেছে। চলুন দেখি। আমি দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে তা খুলে বাইরে উকি দিলাম। গ্রামের কয়েকজন লোক ইতিমধ্যেই রাস্তায় জড়ো হয়েছে। সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, আর কয়েকজন পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিল। আমি আর মাসি দ্রুত বাইরে বের হলাম। একজন কড়া চেহারার পুলিশ অফিসার চারপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে গ্রামের লোকদের জিজ্ঞেস করছিলেন, গত রাতে এখানে কোনো সন্দেহজনক লোককে দেখেছ? এক বৃদ্ধ উত্তর দিলেন, না সাহেব। তবে ব্যাপারটা কি? অফিসার তার পকেট থেকে একটা ছবি বের করে সকলকে দেখিয়ে বললেন, ভালো করে দেখুন, এই লোকটা খুব বড় অপরাধী। গত রাতে জেল থেকে পালিয়েছে, আর আমাদের কাছে খবর আছে যে তাকে এই এলাকায় দেখা গেছে। গ্রামের লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল, কিন্তু কেউ তাকে চিনতে পারল না। যখন অফিসার আমার সামনে এলেন আর আমাকে ছবিটা দেখালেন, আমার পুরো শরীর শিউরে উঠল। ছবির লোকটা সেই, যাকে আমরা রাতে আশ্রয় দিয়েছিলাম। আমি হতবাক হয়ে বললাম, সাহেব, আমি তাকে দেখেছি। সে গত রাতে আমাদের বাড়িতে ছিল। অফিসার সতর্ক হয়ে গেলেন, তুমি নিশ্চিত? আমি মাসির দিকে তাকালাম, তারপর পুলিশের দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বললাম, হ্যাঁ সাহেব, আমি নিশ্চিত। এই লোকটাই নিজেকে আহত বলে আমাদের বাড়িতে ঢুকেছিল। পুলিশের সামনে দাঁড়িয়ে আমি সব কিছু খুলে বললাম, কিভাবে সেই লোক আমাদের সাহায্যের নামে ধোঁকা দিল, রাতভর আশ্রয় নিল, আর সকালে আমাদের গহনা ও টাকা নিয়ে পালিয়ে গেল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। ইন্সপেক্টর গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে এই বদমাশ এখানে এসেও অপরাধ করেই গেল? মাসি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, সাহেব, এই লোক আসলে কে? পুলিশ অফিসার গম্ভীর স্বরে বললেন, এর আসল নাম রঘু সিং। সে একজন ভয়ঙ্কর অপরাধী। বহু ডাকাতি ও চুরির মামলায় আগে থেকেই পলাতক ছিল। 3 মাস আগে ধরা পড়ে জেলে যায়, কিন্তু গতকাল রাতে সে পালিয়ে যায়। আমাদের কাছে খবর ছিল যে সে কোনো গ্রামে লুকিয়ে থাকতে পারে, তাই আমরা তাকে খুঁজছি। মাসির মুখ ফ্যাকাশে হয়ে গেল। হায় ভগবান!
আমরা একজন অপরাধীকে নিজের বাড়িতে রাত কাটাতে দিলাম। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, ছেলে। তুমি ঠিক সময় আমাদের খবর দিলে। এখন নিশ্চিত যে সে এই এলাকাতেই ছিল, তার মানে সে বেশি দূর যেতে পারেনি। আমরা এখনই অভিযান শুরু করব। পুলিশ দ্রুত কাজে নেমে পড়ল। তাদের চলে যাওয়ার পর আমি আর মাসি দিশেহারা হয়ে বসে রইলাম। রাতভর যে মানুষটাকে আমরা দয়া করে সাহায্য করলাম, সে আমাদেরই সর্বস্ব লুটে নিল। আমি মাসির পাশে বসে ধীরে বললাম, মাসি, আমরা কিভাবে বুঝতে পারতাম যে যাকে সাহায্য করছি সেই আমাদের ফাঁদে ফেলবে? মাসি ভারী কণ্ঠে বললেন, বাবা, আমরা কোনো ভুল করিনি। আমরা তো মানবিকতার পরিচয় দিয়েছি। কিন্তু এখন বুঝলাম, সবাই বিশ্বাসের যোগ্য হয় না। আমরা এমন অবস্থায় ছিলাম যে সকাল থেকে কিছু খাইনি, কিন্তু খাওয়ার ইচ্ছাও ছিল না। দরজার পাশে বসে শুধু অপেক্ষা করছিলাম, কখন মেশো, বাবা মা আর পরিবারের অন্যরা ফিরবে। দুপুরের দিকে বাড়ির সামনে কিছু আওয়াজ হলো। গরুর গাড়ির চাকা ঘষ্টানোর শব্দ কানে এলো, আর কিছুক্ষণের মধ্যেই বাবা, মেশো ও পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ঢুকলেন। আমাদের এভাবে চুপচাপ বসে থাকতে দেখে মেশো অবাক হয়ে বললেন, তোমরা এভাবে বসে আছো কেন? সব ঠিক আছে তো? মাসির চোখ ছলছল করছিল। মেশোর প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে পারলেন না। মা দুশ্চিন্তা নিয়ে বললেন, কি হয়েছে? কিছু বলবে? আমি দীর্ঘশ্বাস নিয়ে পুরো ঘটনাটা খুলে বললাম, কিভাবে লোকটা এসেছিল, কিভাবে আমরা সাহায্য করলাম, সকালে চুরির ঘটনা জানলাম, আর পুলিশের আগমন। সব শুনে সবাই হতবাক হয়ে গেল। মেশোর মুখ কঠিন হয়ে গেল। বাবা কপালে হাত রেখে বললেন, হায় রাম, ভালো হয়েছে সে আমাদের অন্য কোনো ক্ষতি করেনি। মা মাসির কাঁধে হাত রেখে বললেন, রেখা, এটা তোমার দোষ না। কেউ হলে হয়তো এভাবেই সাহায্য করত। আমরা এখনও মানবিকতায় বিশ্বাস করি, কিন্তু পৃথিবী বদলে গেছে। মেশো গভীর শ্বাস নিয়ে বললেন, যা হয়েছে তা হয়ে গেছে। পুলিশ সব জেনেছে, আশা করি শিগগিরই তাকে ধরতে পারবে। কিন্তু আমাদের এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে কাউকে আশ্রয় দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। মা শান্ত স্বরে বললেন, টাকা ঘনা চলে গেছে, কিন্তু তোমরা দুজন সুস্থ আছো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মাথা নিচু করে বললাম, বাবা, এখন থেকে আমি আরও সতর্ক থাকব। আজকের ঘটনা থেকে আমি একটা বড় শিক্ষা পেলাম, সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না। মেশো আমার কাঁধে হাত রেখে বললেন, ঠিক বলেছ। এটা জীবনের এক বড় শিক্ষা। বাড়িতে কিছুক্ষণ একটা বিষণ্ণতা ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে নিজেদের সামলে নিলাম। সবাই মিলে ঠিক করলাম, পুলিশকে যথাসম্ভব সাহায্য করব, আর ভবিষ্যতে নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি সতর্ক থাকব। মাসি এখনও কিছুটা চিন্তিত ছিলেন, কিন্তু মা ও মেশোর সাহস দেওয়া কথা একটু স্বস্তি পেলেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশ একটু হালকা হলো। আমি নিজের মনে ভাবলাম, জীবন কখনো কখনো এমন অভিজ্ঞতা দেয় যা আমাদের সারা জীবনের জন্য সতর্ক করে দেয়। এই ঘটনা আমাদের শুধু একটা রাতের ভয় দিয়েই শেষ হয়নি, বরং সারা জীবনের জন্য একটা শিক্ষা দিয়ে গেল। অন্ধবিশ্বাস সবসময় বিপদের কারণ হতে পারে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে নতুন আপলোডের নোটিফিকেশন সবার আগে পান। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।